শর্মিলা ঘামে পুরো ভিজেছিল। এসে সে মাথার ঝুড়িটা ঘরের একটা কোণে এসে রাখে আর ঘড়া থেকে জল নিয়ে সে খেতে থাকে। তখনই ওর শাশুড়ি ওখানে চলে আসে আর শর্মিলাকে বলে, এসে গেছো বৌমা, কেমন ছিল আজকের দিন? কি আর বলি মা, এত ঘুরেছি কিন্তু তারপরেও আজকে কাজ ভালো হয়নি। কোনো ব্যাপার না, কোনো দিন এরকম হয়। আজকে আমি কত সুন্দর সুন্দর চুড়ি বানিয়েছি। আর এই ডিজাইনটা দেখো, এটা তো আমার মনে হচ্ছে একদম নতুন, তো সবাই এটা নিশ্চয়ই কিনবে। হ্যাঁ, ডিজাইনটা তো সত্যিই ভীষণ সুন্দর। আচ্ছা, কাল আমি এটা নিয়ে যাব আর সবার উপরে রাখব, যাতে সবাই এটা দেখতে পায় আর কিনে নেয়। শর্মিলা এবং তার শাশুড়ি দুজনেই চুড়ি বানানো এবং বেচার কাজ করত। শর্মিলার 2 সন্তান ছিল, যারা কাছেই একটা সরকারি স্কুলে পড়াশোনা করত। 1 বছর আগেই শর্মিলার স্বামী মারা যায়, যার পরে শাশুড়ি বৌমা মিলে চুড়ি বানানো এবং বেচার কাজ শুরু করে। এইভাবেই ওরা শুধু সংসারটাকে টেনে নিয়ে যাচ্ছিল। শর্মিলার একজন ননদ ছিল যে মাঝে মাঝে আসত। পরের দিন শর্মিলা তার সব নতুন ডিজাইনের চুড়িগুলো উপরে রেখে সেই ঝুড়িটা নিয়ে বিক্রি করতে বেরোয়। চুড়ি নেবে? চুড়ি, নানান রঙের চুড়ি, লাল, হলুদ, নীল, সবুজ চুড়ি। আরে ও চুড়িওয়ালি, একবার এইদিকে আয়। কোন কোন রঙের চুড়ি আছে তোর কাছে? দেখে নাও দিদি, আমার কাছে তো সব রঙের চুড়ি আছে। আর এটা কোনো জাতা চুড়ি নয়, একদম পাকা চুড়ি। একবার যদি কেনো, এখন বহু মাস চলবে। মিথ্যেবাদী, কাঁচের চুড়ি কখনো এতদিন টেকে নাকি? কিন্তু এটা দেখা, উপরেরটা তো খুব সুন্দর, একদম নতুন ডিজাইন। আরে আমার শাশুড়িমার হাতে তো জাদু আছে, শুধু কোনো ডিজাইন ভেবে নিলে সেটা দিয়ে চুড়ি বানিয়ে দেয়। আরে বাহ, তাই নাকি? তাহলে তো তোমার শাশুড়ি খুব ভালো, নিজে চুড়ি বানায়। এটা আমার ভালো মনে হচ্ছে। কত টাকা দাম গো? আর শর্মিলা ওকে দামটা বলে দেয়। তারপর সে 2 ডজন চুড়ি কিনে নেয়। আশেপাশের কিছু মেয়ে এসেও শর্মিলার থেকে চুড়ি কিনে নেয়। শর্মিলা মনে মনে প্রচণ্ড খুশি হয়, কারণ আজকে ওর অনেকগুলো চুড়ি বিক্রি হয়েছে। সন্ধে আস্তে আস্তেই তার ঝুড়ি অর্ধেক হয়ে এসেছিল। বাড়ি পৌঁছে, বাবারে বাবা, বাইরে তো ভীষণ গরম। আরে ও ছুটকি, 1 গ্লাস ঠান্ডা জল খাওয়া। হ্যাঁ মা। মা, আজকে তো খুব ভালো কাজ হয়েছে। কোনো দিন এমন মহিলারা আসেন যারা শুধু চুড়ি কেনে আর তারপরে চুড়ির বিক্রি শুরু হয়ে যায়। হ্যাঁ, এরকমটা হয়। কারুর হাত খুবই শুভ হয়। আচ্ছা শর্মিলা, কাল মোহিনী আসবে, বলছিল যে কিছুদিন এখানে থাকবে। হ্যাঁ, তো কি সমস্যা আছে মা? ওর নিজের বাড়ি এটা, যখন চাইবে তখন এসে থাকবে। জানি না, ফোন করেছিল, মনে হলো কষ্টে আছে। মনে হয় এইবার আবার শাশুড়ি বৌমার ঝগড়া হয়েছে। প্রত্যেক 3-4 মাস ছাড়া এই একই জিনিস চলছে। তারপরে মোহিনী এখানে আসে, এখানে কিছুদিন থাকে আর নিজের পছন্দের জিনিস নিয়ে ফেরত চলে যায়। তো কি হয়েছে মা? হয় বৌমা, অনেক কিছু হয়। ও আমার মেয়ে, আমি মানলাম এটা ওর বাড়ি, সেটাও মানলাম, কিন্তু ওর ভাবা উচিত যে এখন ওর দাদা আর বেঁচে নেই। আমরা দুজনে না জানি কত কষ্ট করে কিছু টাকা কোনোভাবে আনি, আর ও এখানে এসে নিজের পছন্দের সব দামি দামি জিনিস কিনতে থাকে। ওর যায় আসে না, না তোমায় নিয়ে, না আমায়, আর না 2 বাচ্চাকে নিয়ে। আরে ওদের পিসি হয় ও, কখনো হাতে 2 টাকা দেয় না। যা কিছু হোক, ওদের জন্যে নিয়ে আসে না। ছাড়ো না মা, ওর ভাগ্যে যা আছে তাই হয়। কম বয়সী ছেলের চলে যাওয়ার দুঃখ কি হয় সেটা কেউ বুঝবে না, কিন্তু এইবার আমি মোহিনীকে কড়া শব্দে জানিয়ে দেব। আরে আমাদের বাচ্চার ভবিষ্যতের কথাও ভাবতে হবে। কাল কোনো জিনিসের দরকার হলে কার কাছে হাত পাতবো আমরা? আর শর্মিলা ওকে দামটা বলে দেয়। তারপর সে 2 ডজন চুড়ি কিনে নেয়। আশেপাশের কিছু মেয়ে এসেও শর্মিলার থেকে চুড়ি কিনে নেয়। শর্মিলা মনে মনে প্রচণ্ড খুশি হয়, কারণ আজকে ওর অনেকগুলো চুড়ি বিক্রি হয়েছে। সন্ধে আস্তে আস্তেই তার ঝুড়ি অর্ধেক হয়ে এসেছিল। বাড়ি পৌঁছে, বাবারে বাবা, বাইরে তো ভীষণ গরম। আরে ও ছুটকি, 1 গ্লাস ঠান্ডা জল খাওয়া। হ্যাঁ মা। মা, আজকে তো খুব ভালো কাজ হয়েছে। কোনো দিন এমন মহিলারা আসেন যারা শুধু চুড়ি কেনে আর তারপরে চুড়ির বিক্রি শুরু হয়ে যায়। হ্যাঁ, এরকমটা হয়। কারুর হাত খুবই শুভ হয়। আচ্ছা শর্মিলা, কাল মোহিনী আসবে, বলছিল যে কিছুদিন এখানে থাকবে। হ্যাঁ, তো কি সমস্যা আছে মা?
ওর নিজের বাড়ি এটা, যখন চাইবে তখন এসে থাকবে। জানি না, ফোন করেছিল ও। মনে হলো কষ্টে আছে। মনে হয় এইবার আবার শাশুড়ি বৌমার ঝগড়া হয়েছে। প্রত্যেক ৩-৪ মাস ছাড়া এই একই জিনিস চলছে। তারপরে মোহিনী এখানে আসে, এখানে কিছুদিন থাকে আর নিজের পছন্দের জিনিস নিয়ে ফেরত চলে যায়। তো কি হয়েছে মা? হয় বৌমা, অনেক কিছু হয়। ও আমার মেয়ে, আমি মানলাম এটা ওর বাড়ি, সেটাও মানলাম, কিন্তু ওর ভাবা উচিত যে এখন ওর দাদা আর বেঁচে নেই। আমরা দুজনে না জানি কত কষ্ট করে কিছু টাকা কোনোভাবে আনি, আর ও এখানে এসে নিজের পছন্দের সব দামি দামি জিনিস কিনতে থাকে। ওর যায় আসে না, না তোমায় নিয়ে, না আমায়, আর না দুটো বাচ্চাকে নিয়ে। আরে ওদের পিসি হয় ও, কখনো হাতে দুটো টাকা দেয় না। যা কিছু হোক ওদের জন্যে নিয়ে আসে না। ছাড়ো না মা, ওর ভাগ্যে যা আছে তাই হয়। কম বয়সী ছেলের চলে যাওয়ার দুঃখ কি হয় সেটা কেউ বুঝবে না, কিন্তু এইবার আমি মোহিনীকে কড়া শব্দে জানিয়ে দেব। আরে আমাদের বাচ্চার ভবিষ্যতের কথাও ভাবতে হবে। কাল কোনো জিনিসের দরকার হলে কার কাছে হাত পাতবো আমরা? আর শর্মিলা এই সব কথাবার্তাগুলো আগে থেকেই বুঝতে পারছিল, কিন্তু কখনো সাহস হয়নি নিজের শাশুড়িকে বলার। আজকে শাশুড়ি যখন এই কথাটা বলল, তো শর্মিলার মনে হলো যে মোহিনীর সাথে কথা বলাটা দরকার। পরের দিন শর্মিলা চুড়ি বেচতে বাইরে বেরিয়ে যায়, আর সেই সময় মোহিনী পিছন দিক থেকে আসে। ও রাস্তায় শর্মিলাকে দেখতে পায়। শর্মিলার কাছে তখন অনেকগুলো মহিলা দাঁড়িয়েছিল। মা, মা, কোথায় তুমি? এবার আবার আমার শাশুড়ির সাথে ঝগড়া হয়েছে। আমি কিছুদিন এখানেই থাকবো। উনি আমায় যদি নিয়ে যান তাহলেই আমি যাব। আমি তো কালই বুঝতে পেরেছিলাম এবার আবার এরকমই কিছু হয়েছে। এই নে, আগে জল খেয়ে নে, আর আমার কথা মন দিয়ে শোন। তোর ভাই আর বেঁচে নেই, তোর বৌদি অনেক কষ্ট করে, তবে আমরা দুটো পয়সা আনতে পারি। দিন রাত আমি আর তোর বৌদি অনেক কষ্ট করি। কষ্ট? কিসের কষ্ট? আরে ও তো একটা কোণে দাঁড়িয়েছিল, আর সব মেয়েরা ওর আশেপাশে দাঁড়িয়েছিল। ওকে কি আর গলিতে গলিতে ঘুরতে হয়? আরে বৌদি অনেক চালাক মা, যতটা মনে হয় ততটা সাধাসিধে নয়। দেখো, বিকেলে এসে বলবে কাজ এতটাও হয়নি। আরে মা, তুমি মানো বা না মানো, আমার তো মনে হয় ও তোমার থেকে লুকিয়ে টাকা বাঁচায়। শর্মিলার শাশুড়ি 2 মিনিটের জন্য চুপ হয়ে যায়। তখনই শর্মিলা এসে তার শাশুড়িকে বলে যে আজ কাজ বেশি হয়নি। থাক থাক বৌদি, আমি আসতেই তুমি এটা বলতে শুরু করলে। আমি নিজের চোখে দেখেছি কত কত মহিলা তোমার পাশে দাঁড়িয়েছিল। এবার বলেই দাও, কত কাজ হয়েছে, কত টাকা বাঁচালে? এসব তুমি কি বলছো মোহিনী দিদি? আমি এইভাবে টাকা বাঁচিয়ে কি করব? যা টাকা আছে সেটা তো এই বাড়িরই, আর আমি তো সব টাকা এনে মায়ের হাতেই তুলে দিই। সংসার চালানো তো মায়ের কাজ না? শুনছো তুমি মা? ও তো এমন দেখাচ্ছে যেন না জানি কত বড় কাজ করে এসেছে। মা, আমি সত্যি বলছি, ভালো টাকা কামিয়েছে ও। অনেক মহিলা ছিল ওখানে। আর শর্মিলা রাগ করে ওখান থেকে চলে যায়। এই সব কি মোহিনী? আমাদের মধ্যে আগুন কেন লাগাচ্ছিস? ও কত কষ্ট করে। কষ্ট তো শুধু তুমি করো মা। দেখো তুমি, তোমার হাত কত খসখসে আর শক্ত হয়ে গেছে। আর বিশ্বাস না হলে কোনোদিন নিজে গিয়ে দেখে এসো। মোহিনীর কথা শুনে তার মা তার হাতের দিকে তাকিয়ে থাকে। কিছুক্ষণের মধ্যে শর্মিলার বাড়ির সবার জন্য খাবার বানিয়ে ফেলে। মা, আজকে আমার কিছু টাকার দরকার, আমার স্কুলের কিছু জিনিসপত্র নেওয়ার দরকার। তো আমি তোমার ওই ডাব্বাটা থেকে কিছু পয়সা নিয়েছি, যাতে তুমি পয়সা রাখো না। এই যে দেখো মা, দুধের দুধ আর জলের জল বোঝা গেল। এবার তোর ছেলেও বলে দিয়েছে মা যে মা টাকা লুকিয়ে রাখে। আরে মা, ওকে দেখে যতটা সাদাসিধে মনে হয় না, ততটা ও আসলে না। কষ্ট তো তুমিও করো, তাই না? আর সব টাকা ও একা রেখে দেয়। আমি বুঝতে পারছি না দিদি, তুমি আমাদের থেকে কি চাও? আমি বাইরে কষ্ট করে আসি, আর টাকা আমি লুকিয়ে রাখি না। আসার পথে বাজার থেকে আমি দোকান বাজার করি, তার মধ্যে থেকে কিছু টাকা যা বেঁচে যায় সেটা আমি ওই বাক্সতে রেখে দিই, যাতে পরে কাজে লেগে যায়। আরে সেটাই তো, যদি টাকা বাঁচাতেই হয় তাহলে বাক্স নিজের ঘরে কেন রেখেছ? সেটা তো মায়ের ঘরে থাকা উচিত। আর মোহিনীর কথাটা তার মায়েরও ঠিক লাগে। আচ্ছা শর্মিলা, এই কথাটা তো মোহিনী ঠিকই বলেছে। যদি তোকে টাকা রাখতেই হয়, বাক্স আমার ঘরেই রাখ। ঠিক আছে মা, আপনি যা বলবেন তাই হবে। পরের দিন যখন শর্মিলা চুড়ি বিক্রি করতে বেরোয়, মোহিনী তার মাকে ভুলভাল বোঝাতে থাকে। মা, তুমি তো বৌমার ভালোবাসায় অন্ধ হয়ে গেছো। দেখো, ও কত আরাম করে ঝুড়ি নিয়ে চলে গেল, আর এখানে তুমি ওর দুটো বাচ্চাকে সামলাচ্ছ, সারা দিনের খাবার দাবার বানাচ্ছ, বাড়ির কাজ করো, আর সেই মহারানী মজা করছে। মজা। আমার মনে হচ্ছে তুই ঠিকই বলছিস।
এই গরমের মধ্যে কাচের চুড়ি বানাতে গিয়ে রোজ আমার হাত পুড়ে যায়। আরও ও তো শুধু চুড়ি বিক্রি করে চলে আসে। ব্যাস, এবার অনেক হয়েছে। কাল আমি যাব চুড়ি বেচতে, আরও বাড়িতে থেকে চুড়ি বানাবে, বাচ্চাদের দেখভাল করবে আর সাথে বাড়ির কাজও করবে। পরের দিন সকালে, শোন শর্মিলা, আজকে চুড়ি বেচতে আমি যাব, আর তুই বাড়িতে থেকে চুড়ি বানা। আরে মা, বাইরে কিন্তু অনেক রোদ থাকে, আর না জানি পুরো দিন কত ঘুরতে হয়। তুমি পারবে না। কিচ্ছু হবে না মায়ের, আমি তো মায়ের সাথেই যাব। আমরাও তো একটু দেখি যে এই চুড়িগুলো বেচে কত টাকা বাড়িতে আসে। আর মোহিনীর কথা শুনে শর্মিলার প্রচণ্ড খারাপ লাগে, আর সে তার শাশুড়িকে যেতে দেয়। তার শাশুড়ি আর মোহিনী দুজনে চুড়ি বেচার জন্য বাইরে বেরোয়। তারপর এক জায়গায় গিয়ে বসে যায়। বাবারে বাবা, কি রোদ বাইরে! শোনো মা, তাড়াতাড়ি চুড়ি বিক্রি করো আর বাড়ি যাও। আরে চুড়ি আমি কি করে বিক্রি করব? কেউ যদি এখানে আসে তাহলে সে কিনবে। আর ওদিকে শর্মিলা আজকে ঘরে বসে চুড়ি বানাচ্ছিল। ও অনেক কষ্ট করছিল, কিন্তু চুড়িগুলো ওরকম হচ্ছিল না যেরকমটা ওর শাশুড়ি বানায়। আর অনেকবার তার হাতেও আগুনের ছ্যাঁকা লাগে। দুটো বাচ্চা কখনো শান্তভাবে বসে থাকে, আবার কখনো নিজেদের মধ্যে মারামারি শুরু করে। এই জন্যেও শর্মিলার প্রচণ্ড সমস্যা হতে থাকে। এটা কি হয়েছে মোহিনী দিদির? আমাদের শাশুড়ি বৌমার মধ্যে কেন ভুল বোঝাবুঝি আনতে চাইছে? হে ভগবান, তুমি আমার শাশুড়ির বুদ্ধি নষ্ট হতে দিও না। ওদিকে ধীরে ধীরে সময় কাটছিল, কিন্তু কেউ চুড়ি নিতে আর ওদের দিকে আসছিল না। এমন সময় একজন ভদ্রমহিলা ওদের কাছে এসে বলে, নমস্কার মা, কেমন আছেন? আমায় চিনতে পারলেন? আগের বছর দেখা হয়েছিল, এই দ্বিতীয়বার দেখা হচ্ছে। শরীর কেমন আছে আপনার? ব্যাস মা, ঠিক আছে। কি হয়েছে? আপনার মুখ শুকিয়ে আছে কেন? মনে হচ্ছে যেন আজ কোনো চুড়ি বিক্রি হয়নি। শর্মিলার শাশুড়ি কিছু বলবে এমন সময় মোহিনী কথা বলে ফেলে। হ্যাঁ, আমি জানি আমার বৌদি কোনো না কোনো চালাকি তো করে যে ওনার চুড়ি বিক্রি হয়ে যায়, নয়তো সকাল থেকে আমরা দুজনে এইভাবেই বসে রয়েছি। এই কথাটা শুনে সেই ভদ্রমহিলা হেসে ফেলে। আরে মা, খারাপ ভাববেন না, বয়স হয়েছে আমার। আপনার মেয়ের কথা শুনে তো মনে হচ্ছে যে আপনার মেয়েই আপনাকে এইসব বলেছে। শর্মিলা তো এই গলি থেকে ওই গলি, ওই গলি থেকে আর এক গলি, ওই বেচারি তো গলি থেকে গলি ঘুরে বেড়ায়, আওয়াজ করতে থাকে, তারপরে মেয়েরা ওর থেকে চুড়ি কেনে। সবজিওয়ালির কথা শুনে শর্মিলার শাশুড়িও সেই কাজটাই করে। একটা গলিতে গিয়ে ওরা চিৎকার করতে শুরু করে। তখনই গলির কিছু কুকুর চিৎকার করতে লাগে। আরে মা, পালাও এখান থেকে, এখানে তো কুকুর আছে। আর মোহিনীর কথা শুনে ওর মা আরো রেগে যায়। চুপ কর তুই, তোর জন্যে আজকে একটাও চুড়ি বিক্রি হয়নি। নিজের সংসারে শান্তি নেই, আর এখানে এসে এইসব করছিস। কান খুলে শোন মোহিনী, এইবার আমি তোকে কিচ্ছু দেব না, আর কাল সকালেই তুই এখান থেকে চলে যাবি। নিজের সংসার গিয়ে সামলা, এখানে আমাদের সংসারে আগুন লাগাস না। এবার চল, বাড়ি চল। আর তারপর শর্মিলার শাশুড়ি বাড়ি ফিরে আসে আর এসে শর্মিলার কাছে ক্ষমা চায়। মা, ক্ষমা চেয়ে আমায় লজ্জা দেবেন না। যা কিছুই হয় তোমার চোখের সামনেই হয়। হ্যাঁ বৌমা, আমি দেখে নিয়েছি। সত্যি বলছি, তোর কাজ তো ভীষণ কষ্টের, আর তোমার কাজও ভীষণ কষ্টের কাজ। এই দেখো, আজকে আমার হাত কত পুড়ে গেছে, আর এই সব কিছু হয়েছে এই মোহিনীর জন্যে। শোন, তুই কাল সকালেই চলে যাবি। আর পরের দিন সকালে মোহিনী চুপচাপ চলে যায় ওখান থেকে, আর শাশুড়ি বৌমা আবার জমিয়ে চুড়ির ব্যবসা করতে থাকে। মিরপুর নামের একটা ছোট গ্রামে সন্ধ্যা, পুষ্পা আর রাগিনী নামের 3 মেয়ে থাকত। তাদের মা বাবার মৃত্যু কিছু বছর আগে একটি ভূমিকম্পে হয়ে থাকে। তারপর থেকে ওরা 3 বোন একদম একলা ছিল। নিজের মা বাবার মারা যাওয়ার পরে তাদের বড় বোন রাগিনী ওদের দেখভাল করছিল। রাগিনীর বয়সও মাত্র 16 বছর ছিল, আর ও বেশি পড়াশোনাও করেনি। তাই সংসার চালানোর খরচা তোলার জন্য যা ছোটখাটো কাজ পাচ্ছিল সেটা করেই নিজের 2 বোনের জন্য দুবেলার খাওয়ার জোগাড় করছিল। দিদি, বাইরে দেখো, দিওয়ালির জন্য কত আলো জ্বলছে, আর আমাদের বাড়িতে দুবেলার খাবারটুকুও নেই। 1 মাস থেকে আমরা শুধু ভাত খেয়ে কাটাচ্ছি। আমরা কি কখনো ভালো খাবার খেতে পারবো না? আমরা কি বাকিদের মতো দিওয়ালি কখনো পালন করব না? আরে এরকম কেন ভাবিস পাগলি? মানুষের সময় কি সবসময় এক রকমের থাকে রে? আজকে যদি আমাদের জীবনে দুঃখ থাকে, তাহলে কাল সুখও আসবে।
আর আমাদের তো ভগবানকে ধন্যবাদ দেওয়া উচিত যে আমরা অন্তত খাবার জন্য ভাতটুকু পাই, অন্তত পেট ভরার জন্য খাবার তো পাচ্ছি। নয়তো এমন লোকও আছে যারা দুবেলার খাবারটুকুও পায় না। আমাদের কাছে যা আছে আমাদের সেটা নিয়ে খুশি থাকা উচিত। কিন্তু দিদি, বাইরে দেখো, সবাই নিজেদের বাড়ি কত সুন্দর করে সাজিয়েছে। সবার বাড়ির বাইরে আলো জ্বলছে, আর আমাদের সামনের বাড়িতে তো ফুল দিয়ে কত সুন্দর করে সাজিয়েছে। আমাদের বাড়িও যদি এইভাবে সাজানো হতো কত ভালো হতো। যখন মা বাবা বেঁচে ছিল কত সুন্দর করে প্রত্যেক দিওয়ালিতে ঘর সাজাতো, কিন্তু তাদের মারা যাওয়ার পর আমরা কোনো অনুষ্ঠান পালন করি না। ওনার ছায়াই আমাদের জন্য অনেক ছিল। পুষ্পার এই কথা শুনে তার দুই বোনের চোখেও জল চলে আসে। তখনই গলিতে কিছু বাচ্চা খেলতে খেলতে ওদের বাড়ির সামনে চলে আসে। খেলতে খেলতেই ওদের নজরটা ওদের বাড়ির ভিতরের দিকে যায়। তখনই ওই বাচ্চা ওদের ঘরের ভিতরে চলে আসে। আরে এটা কি, কালকে দিওয়ালি আর তোমরা এখনো পর্যন্ত বাড়ি সাজাওনি? পুষ্পা তো বলছিল যে এই দিওয়ালি আপনারা নিজেদের ঘরটা খুব ভালো করে সাজাবেন, কিন্তু তোমাদের বাড়িতে তো সাজানোর মতো কিছুই দেখতে পাচ্ছি না। আরে চিন্টু, তুইও কার কথা শুনছিস? এই গরিবদের ঘরে তো খাওয়ার জন্য দুমুঠো চালটুকু নেই। দিওয়ালিতে সাজানোর জন্য জিনিসপত্রের টাকা কোথায় পাবে? এরা তো দিওয়ালির দিনেও চালকেই ঘুমিয়ে পড়বে। তোর মুখটা একটু বেশি চলে না? তোকে আমাদের বাড়িতে আসতে কে বলেছে? হ্যাঁ, এক্ষুনি এখান থেকে বেরো, নয়তো দেখিয়ে দেব, বুঝলি? কোনো ব্যাপার না পুষ্পা, কারোর কথায় এত রাগ করতে নেই। কিন্তু দিদি, তুমি দেখো তো ও কি বলছে আমায়। পুষ্পা একদম ঠিক বলছে দিদি, ও সবাইকে একইভাবে বিরক্ত করে। যাও তোমরা দুজন এখান থেকে, আর কখনো আসবে না। হ্যাঁ, তোমাদের মতো গরিবের বাড়িতে আসতেই বা কে চায়? হ্যাঁ, তোমাদের বাড়িতে এসে কত যেন রাজকীয় খাবার পাচ্ছি যে তোমাদের বাড়িতে এসে থাকবো। নিজের ঘরে দরজাগুলো একটু বন্ধ করে রাখো, কারণ যেই তোমাদের বাড়ির সামনে দিয়ে যায় তারই মনটা খারাপ হয়ে যায় তোমাদের বাড়ি থেকে। চলো চিন্টু, যাই আমরা। এইসব কথা বলে ওরা দুজনেই ওখান থেকে চলে যায়। কিন্তু ওদের কথাতে তিন বোনের খুবই খারাপ লাগে। সন্ধ্যা আর পুষ্পা এখন কেবল 9 বছর বয়স ওদের, কিন্তু রাগিনী ওদের থেকে 6 বছরের বড় ছিল, তাই ও ওদের থেকে বেশি বুঝদার ছিল। যাতে অন্য কারোর কথায় ওদের খারাপ না লাগে তাই জন্য ওদেরকে বারবার বোঝাতো। আরে তোরা দুজন না ছোট ছোট ব্যাপারে মন খারাপ করিস। চল, আমি এবার ধাবাতে কাজ করতে গেলাম, তোরা দুজন বাড়িতে শান্ত হয়ে থাকিস। আজকে আমি ধাবার দাদার সাথে কথা বলবো, হতে পারে আজ কিছু টাকা দেবেন। এমনিও আমার মাইনের সময় হয়ে গিয়েছে, আমি কথা বলবো। রাগিনী কাজের জন্য ধাবার দিকে চলে যায়। ওর বেতন পাওয়ার সময়ও হয়ে গেছিল, তাই জন্য ধাবার মালিকের সঙ্গে বেতন নিয়েও কথা বলতে শুরু করে। দাদা, দীপাবলি আসছে আর আমার মাইনের সময়ও হয়ে এসেছে। আজকে আপনি আমার মাইনেটা দিয়ে দিন, তাহলে আমি আমার বোনেদের জন্য কিছু মিষ্টি আর নতুন জামা কিনে নিয়ে যাব। আজকে তো আমার কাছে তোকে দেওয়ার জন্য পয়সা নেই। দিওয়ালির জন্য বাড়িতে অনেক খরচা হয়ে গেছে, তাই জন্য আমার কাছে টাকা নেই। আমি তোকে পরের সপ্তাহে তোর মাইনে দিয়ে দেব। কিন্তু ততদিনে তো দিওয়ালি চলে যাবে দাদা। আপনি তো জানেন আমাদের বাড়িতে শুধুমাত্র আমিই রোজগার করি। উৎসবে যদি আমার কাছেও টাকা না থাকে তাহলে আমরা উৎসব পালনই করতে পারবো না। কিন্তু তাতে আমি কি করতে পারি বলো? যদি তোমরা উৎসব পালন করতে না চাও তোমরা করো না, কিন্তু আমার কাছে এখন পয়সা নেই। টাকার দরকার হলে পরের সপ্তাহে এসো। কিন্তু দাদা। আরে বললাম তো একবার যে পরের সপ্তাহে আমি তোমাকে দিয়ে দেবো, তাহলে মাথাটা কেন খাচ্ছিস আমার? যাও যাও, এখন কাজটা কর। আর এখন দীপাবলির সময়, তাই খাবারের সাথে একটু কিছু মিষ্টিও দিস যাতে গ্রাহক বেশি আসে। রাগিনী ধাবার রান্নাঘরে গিয়ে রোজের মতোই রান্না করা শুরু করে, আর কিছুক্ষণ পরেই ধাবাতে লোকজনের আনাগোনা শুরু হয়ে যায়। দাদা, 1 প্লেট ডাল মাখনি আর রুটি দিয়ে দাও, আর সঙ্গে যদি কিছু মিষ্টিও থাকে সেটাও নিয়ে আসবে। হ্যাঁ হ্যাঁ দাদা, আমি এখনই আনছি। ধাবার মালিক রাগিনীকে ডেকে পাঠায় এবং গ্রাহকদেরকে খাবার দেওয়ার জন্য বলে। রাগিনী গ্রাহকদেরকে তার খাওয়াটা দেয়। ও মিষ্টিতে খোয়া ক্ষীর দিয়ে সুন্দর বরফি বানিয়েছিল, আর সেটাই গ্রাহকদের খাওয়া হয়ে গেলে সে গ্রাহকদের সামনে এনে রাখে। আরে বাহ, তোমার এখানে রান্নাটা তো অসাধারণই হয়, কিন্তু আজকে এই বরফিটা খেয়ে মন একদম ভরে গেছে। আরে আমরা তো এইটাই চাই, যেই গ্রাহক আমাদের ধাবায় এসে খাবে সে যেন মন ভরে খেতে পারে। সেটা তো একদম ঠিক কথা দাদা,
কিন্তু তোমার এখানে যে রান্না করে না, সে একদম অসাধারণ হাতে রান্না। না তোমাদের এখানে রান্নায় নুন লঙ্কার সমস্যা হয়, না কোনো দিন একটু বেশি বা কম নুন লঙ্কা পড়ে খাবারে। এমন মনে হয় যেন একদম মেপে ঝুঁকে খাবারের মধ্যে সব মশলা দেওয়া হয়েছে। আর সেরকমই হলো এই বরফিটা, এটাতে একদম মাপঝোঁক করেই যেন মিষ্টি দেওয়া আছে, দারুণ লাগলো। প্রত্যেক গ্রাহকই খাওয়ার সঙ্গে সঙ্গে রাগিনীর হাতের বরফির খুব প্রশংসা করে, কিন্তু রাগিনী নিজের প্রশংসা পেয়েও একদমই খুশি হয় না, কারণ তার মনের মধ্যে অন্যই দুশ্চিন্তা চলতে থাকে যে দীপাবলি আসছে এবং ওর পকেট একদম খালি। ওর বোনেরা আগে থেকেই খুব দুঃখে ছিল, এবার যদি রাগিনী ওদের জন্য কিছু না নিয়ে যেতে পারে তাহলে ওরা দুজন আরও দুঃখ পাবে। সন্ধেবেলায় কাল দীপাবলি, আর আজকেও আমাকে খালি হাতে বাড়ি যেতে হচ্ছে। আমি পুষ্পা আর সন্ধ্যাকে কি বলবো? রাগিনী খুব দুশ্চিন্তার মধ্যেই বাড়ি ফেরে। দিদি, তুমি আমাদের জন্য জামা আর মিষ্টি এনেছো না? আরে, এটা কোনো প্রশ্ন হলো নাকি? আজকে তো দিদি মাইনে পেয়েছে, তাহলে আমাদের জন্য মিষ্টি আর জামা নিশ্চয়ই এনেছে। দেখাও না দিদি, কি কি এনেছো দেখাও। আমাকে ক্ষমা করে দিস, কিন্তু আমি তোদের জন্য কিচ্ছু আনতে পারিনি। আসলে ধাবার মালিক আমাকে আজকে টাকাই দেয়নি। রাগিনীর কথা শুনে ওর দুই বোন খুবই কষ্ট পায়। এমন সময় ওদের বাড়িতে স্যুট বুট পরা এক বড় লোক আসেন। আপনি কে? আমি তো আপনাকে ঠিক চিনলাম না। আসলে আজকে আমি ওই ধাবাতেই খেতে গেছিলাম যেখানে তুমি রান্না করো। আজকে আমি আপনার হাতের খোয়া বরফি খেয়েছি। আমার ওই বরফির স্বাদটা খুব সুন্দর লেগেছে। আমার একটা কোম্পানি আছে যেখানে মোটামুটি 50 জন কাজ করে। দীপাবলির দিন ওদেরকে মিষ্টি দিতে চাই আমি। আপনি কি আমার জন্য কালকে 50 প্যাকেট মিষ্টির ডাব্বা বানিয়ে রাখতে পারবেন? কি 50 প্যাকেট বরফি? দেখুন, আমি কাল অবধি এতগুলো বরফি বানিয়ে দিতে পারবো, কিন্তু আমার কাছে বরফি বানানোর জন্য জিনিস নেই। আর না তো আমার কাছে এত টাকা আছে যে আমি জিনিস কিনে বরফি বানিয়ে নেব। আপনি সেটার চিন্তা একদমই করবেন না, কারণ আমি তার প্রত্যেকটা জিনিস এনে দেব। আর আপনাকে দেওয়ার জন্য অ্যাডভান্স পয়সাও নিয়ে এসেছি। আমি প্রত্যেকটা বক্সের জন্য আপনাকে 200 টাকা দেব। শুধু আপনি আমার জন্য বরফি বানিয়ে দিন। ঠিক আছে, আপনি আমাকে সব জিনিসপত্র দিয়ে দিন। কাল আমি আপনাকে সব বরফির প্যাকেট তৈরি করে দেব। রাগিনী বরফির অর্ডারটা পেয়ে প্রচন্ড খুশি হয়, কারণ বরফি বানানোর জন্য ওকে অ্যাডভান্সও দিচ্ছেন উনি। কিন্তু ওর জন্য এখন একটাই সমস্যা ছিল যে কালকের মধ্যে ও এতগুলো বরফি বানাবে কি করে। আমাকে কালকের মধ্যে সব বরফি তৈরি করতে হবে, আর তার জন্য আমায় এখন খোয়া তৈরি করতে হবে। যদি আমি এখনই খোয়া বানানোর জন্য দুধ উনুনের মধ্যে না চড়াই তাহলে দুধ খারাপ হয়ে যাবে। কিন্তু এই এত দুধ আমি রান্না করি কিভাবে? আমাদের কাছে তো কোনো এত বড় বাসনও নেই। তুমি চিন্তা করো না দিদি, আমি শর্মিলা কাকির কাছ থেকে বড় কড়াই নিয়ে আসছি। কাকা তো মিষ্টি বানায়, ওনার কাছে নিশ্চয়ই আছে। তুমি দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। সন্ধ্যা আর পুষ্পা দুজনে মিলে তাদের প্রতিবেশী শর্মিলা কাকির বাড়িতে গিয়ে তার বড় কড়াইটা চেয়ে নিয়ে চলে আসে। ওদের বাড়িতে দুটো বড় বড় উনুন ছিল, তাই দুটো উনুনেই আগুন জ্বালিয়ে দুধ ভর্তি কড়াই বসিয়ে দেয়, আর 2 কড়াই দুধকে নেড়ে নেড়ে তার খোয়া বানানো শুরু করে। ওদের অনেকটা দুধের খোয়া তৈরি করতে হতো, তাই ওটা বানাতে বানাতেই সকাল হয়ে যায়। সারা রাত কাজ করে ওরা 3 জনেই হাঁপিয়ে উঠেছিল। দিদি, সারা রাত রান্না করতে করতে তো হাতই ব্যথা হয়ে গেছে। আমার খুব ঘুম পাচ্ছে। হ্যাঁ দিদি, আমারও ক্লান্ত লাগছে, খুব ঘুম পেয়েছে। হ্যাঁ, তোরা দুজন সারা রাত আমার সাথে কাজ করেছিস, ক্লান্তি তো লাগবেই। তোরা দুজন এক কাজ কর, ভেতরে গিয়ে শুয়ে পড়, বাকি কাজ আমি করে নেব। রাগিনী দুধ দিয়ে তৈরি খোয়াটা দিয়ে সুন্দর বরফি তৈরি করে, আর তার কিছুক্ষণ পরেই সেই লোকটা বরফির ডিব্বা নিতে চলে আসে ওখানে। রাগিনী ওকে বক্সগুলো দিয়ে নিজের 2 বোনের জন্য নতুন জামা কাপড় এবং খাওয়ার কিছু জিনিস কেনার জন্য বেরিয়ে পড়ে। কিছুক্ষণ পরে যখন ও আবার ফিরে আসে তখন দেখে ওর 2 বোনই ঘুমোচ্ছে, তাই জন্য সে নিজে একা হাতেই পুরো বাড়িটা সাজিয়ে তোলে। কিছুক্ষণ পরে ওর বোনেরা যখন ওঠে তখন এত সুন্দরভাবে সাজানো ঘরটা দেখে প্রচন্ড আনন্দ পায়। রাগিনী ওদের পরার জন্য নতুন জামা কাপড়গুলো দেয় এবং খুব সুন্দর সুন্দর মিষ্টি খাওয়ায় ওদের। শেষ পর্যন্ত 3 বোনে মিলে নিজেদের দিওয়ালির দিনটা খুব আনন্দের সাথে কাটায়।